WBCS 2021-এর নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং সেই রিগার্ডিং আমরা আজকে নোটিফিকেশানটির ডিটেল অ্যানালাইসিসটা এখানে এই ভিডিওটিতে করতে চলেছি। তার আগে বলে দিই, তোমাদের পরীক্ষা কন্ডাক্ট হতে চলেছে মার্চ বা এপ্রিল মাসে, যেরকমটা এখানে বলা রয়েছে, পরবর্তীতে আমরা দেখব এখনই। এবং পরীক্ষা পিছায় বা এগোয় সেটা কিন্তু ম্যাটার অফ কনসার্ন নয়। তোমাদের মেইন কনসার্নিং যেটা ব্যাপারটা সেটা হচ্ছে তোমরা টাইম পেয়ে গেছো এবং টাইমের যে ইউটিলাইজেশনটা ভালোভাবে করবে সেই কিন্তু গেনার হবে এবং প্রিলিমসে কিন্তু তার সিটটা বুক করে নিতে পারবে মেনের জন্য তার সিটটা বুক করে নিতে পারবে। তো সেটাই তোমাদের একমাত্র মোটিভ হওয়া উচিত এই মুহূর্তে। তো চলো আমরা ডিটেল অ্যানালাইসিসটা দেখে নিচ্ছি, একটু শর্টে বুঝে নিচ্ছি। ব্যাপারটা শুধু ইংলিশে লেখা আছে, আমরা একটু বেঙ্গলিতে একটু ইজি করে বুঝে নিতে চাইছি, যারা নতুন তাদের যেন সুবিধা হয় তার জন্য এটা আমরা দেখে নেব। তো দেখো, এই যে আমাদের স্টেট সার্ভিস রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কি করে WBCS এক্সামটা কন্ডাক্ট করায় PSC পাবলিক সার্ভিস কমিশন কি করে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন এই 2021টা কন্ডাক্ট করাবে এবং তার রেজাল্টের ভিত্তিতে বিভিন্ন পোস্ট এক্সিকিউটিভ সহ অন্যান্য পোস্টগুলো কিন্তু ফিল আপ করা হবে, এটাই এখানে বলা রয়েছে। এবং যেই রুলসগুলো, যেই এলিজিবিলিটি রয়েছে সেটা অবশ্যই ফুলফিল করতে হবে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষায় পাস করলেও কোনো রকম লাভ হবে না। ঠিক আছে, তো দেখে নিতে হবে আমাদের কি রুলস আছে, কি এলিজিবিলিটি আছে, সেগুলো দেখে নিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে বা পরীক্ষায় বসতে হবে। এবার দেখো, WBCS এসএটা এক্সামটা হয়, এটা দুটো পার্টে হয়, একটা যেন রিটেন এক্সামিনেশন আর একটা পার্সোনালিটি টেস্ট। তো প্রিলিমিনারি টেস্টটাকে এখানে কিন্তু ধরা হচ্ছে না, এখানে দুটো মেন পরীক্ষার টেস্টটাই বলা হয়েছে। মেন পরীক্ষা যেটা রিটেন এক্সামিনেশন এবং সেকেন্ড পার্টটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। আচ্ছা, রিটেন এক্সামিনেশন যেটা দুটো স্টেজ থাকে। আচ্ছা, রিটেন এক্সামিনেশনটাকেই দুটো স্টেজে এখানে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা অবজেক্টিভ MCQ টাইপ হয়, তোমরা জানো 200টা কোয়েশ্চেন থাকে এবং এবার যার খুবই হাই কাট অফ হয়েছিল 127+ ফর জেনারেল। তো বুঝতেই পারছো কতটা টাফ কম্পিটিশন আছে। সো প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা অবজেক্টিভ MCQ টাইপ হয় এবং এটা বেঙ্গলি এবং ইংলিশ দুটোতেই কোয়েশ্চেন পেপার হয়, বাট মেইন এক্সামিনেশন পুরো কোয়েশ্চেন পেপারটা কিন্তু ইংলিশে হয়। এটা মাথায় রাখবে, অবজেক্টিভ হোক বা ডেসক্রিপটিভ হোক, পুরো কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন থাকে, এক্সেপ্ট যদি কারো বাংলা অপশনাল থাকে বা হিন্দি অপশনাল থাকে বা আদার যদি রিজিনাল ল্যাঙ্গুয়েজ যদি অপশনালে থাকে তখন সেটা সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু কোয়েশ্চেন হবে। আদারওয়াইজ যে কোনো অপশনাল সাবজেক্ট হোক বা যে কোনো আদার সাবজেক্ট হোক, কম্পালসারি যতগুলো সাবজেক্ট মেনে হয় সবগুলো কোয়েশ্চেন পেপার কিন্তু ইংলিশে হয়, এটা মাথায় রাখবে। এটা এই জন্যই বলা যাতে তোমাদের প্রিপারেশনটা তোমরা প্রিলিমিনারি স্টেজ থেকে ইংলিশে কিন্তু ইংলিশ টার্মগুলো কিন্তু টার্মিনোলজিগুলো কিন্তু মাথায় রেখে নিয়ে পড়াশোনা করো। এবার দেখো, মেন এক্সামিনেশন বোথ অবজেক্টিভ MCQ টাইপ অ্যান্ড কনভেনশনাল টাইপ। কনভেনশনাল বলতে ডেসক্রিপটিভ টাইপ, মানে মেন এক্সামিনেশন যেটা হবে WBCS, মানে আফটার প্রিলিমিনারি যখন তোমরা মেন এক্সাম দিতে যাবে তখন কিন্তু দু রকমের কোয়েশ্চেন ওই মেন পরীক্ষায় থাকে। 50-50% ওয়েটেজ থাকে যদি A আর B গ্রুপটা আমরা দেখি। তার মানে 1600 নম্বরের যদি পরীক্ষা থাকে 800 নাম্বার থাকে কম্পালসারি এবং 800 থাকে অবজেক্টিভ এবং 800 থাকে ডেসক্রিপটিভ রাইটিং। তার মধ্যে 400 হচ্ছে ইংলিশ আর বেঙ্গলি বা আদার্স যে কোনো ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির জায়গায়, এবং বাকি 400 অপশনালে থাকে, যেটা 800 নাম্বার লিখিত থাকে এবং 800 কিন্তু MCQ টাইপ থাকে, 4টে পেপার মিলে 200 4টে পেপার থাকে অবজেক্টিভ টাইপ। ওকে, পরে তোমরা ডিটেলে এটা বুঝতে পারবে ব্যাপারটা কি। এবার দেখো, এ নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি সিলেক্টেড অন দ্য রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি অ্যালাউড টু অ্যাডমিশন টু দ্য মেন এক্সামিনেশন। এটা তোমরা সকলে জানো, এবং মেন এক্সামিনেশনে যারা সিলেক্ট হবে তারা পার্সোনালিটি টেস্ট দিতে পারবে। এখানে দেখো একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে যে মার্চ এপ্রিল মাসে 2021-এ হবে। এবার নাও হতে পারে, আবার হতেও পারে, আবার মার্চেও হয়ে যেতে পারে। তো অবশ্যই তো আমাদের সকলকেই কি করতে হবে, মার্চটা মাথায় রেখেই কিন্তু চলতে হবে, এবং ইভেন ভেবে নাও মার্চের ফার্স্টের দিকেও হয়ে যেতে পারে। সো বি প্রিপেয়ার তার জন্য। Only scheduled type candidates of Darjeeling district and other candidates of the 3 hill subdivision, namely Darjeeling, Sodor, Mirik and Karsing, will be allowed to appear at Darjeeling Center. তো দার্জিলিং সেন্টারে তে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এই কন্ডিশনগুলো আছে, দেখে নেবে। আদারওয়াইজ কিন্তু সবাইকে ওরকম ব্যাপার নেই, ঠিক আছে। Similarly, all candidates from the Kalimpong district will be allowed to appear at Kalimpong Center. তো কালিম্পংয়ে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু কালিম্পংয়ের সেন্টারে দিতে পারবে। The main examination will be held in Kolkata in the latter part of the
সেম ইয়ার। তো একই বছরের এই বছরেরই লাস্ট পার্টের দিকে কি হবে, মেন এক্সামিনেশনটাও হবে। তো যেহেতু আমাদের এপ্রিল মাসে মেনের মানে 2020 মেনের ডেট দেওয়া আছে, তো নিশ্চয়ই এপ্রিলে মানে অনেকটা কিছু মানে জুলাই আগস্ট এরকম টাইম কিন্তু চলে যাবে, একটু হয়তো লেট করেই হতে পারে এই 2021 মেন পরীক্ষাটা। আচ্ছা, পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড দেয়ার আফটার ইন দ্য অফিস অফ পাবলিক সার্ভিস কমিশন। তো মেন পরীক্ষাটা কিন্তু কলকাতায় বিভিন্ন সেন্টারে হবে, এবং যেটা ইন্টারভিউটা হবে বা পার্সোনালিটি টেস্টটা হবে সেটা পাবলিক সার্ভিস কমিশনের অফিসেই কিন্তু হবে, যেটা এসপি মুখার্জি রোডে আছে। নেক্সট দেখো, the WBCS executive etc examination is to be treated as combined competitive examination comprising 4 separate and distinct examination for 4 groups of services and posts as detailed below। তো এখানে দেখো বলা হয়েছে যে এই যে WBCS etc এক্সামিন, এটাকে কিন্তু একটা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম রূপেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ধরা হয়, যেখানে বিভিন্ন রকম গ্রুপ কিন্তু 4টে গ্রুপে ভাগ করে দেওয়া হয়, বিভিন্ন রকম পোস্টের কম্বিনেশন হিসেবে এই পরীক্ষাটি নেওয়া হয়। দেখো গ্রুপিং অফ সার্ভিসেস, এবার আমরা গ্রুপগুলো বুঝবো, অনেকে গ্রুপটা বোঝে না। তো দেখো, দ্য সার্ভিস অ্যান্ড পোস্ট টু হুইচ রিক্রুটমেন্ট ইজ মেড অন দ্য রেজাল্ট অফ WBCS এক্সেট্রা এক্সিকিউটিভ এক্সেট্রা এক্সামিনেশন আর ডিভাইডেড ইন্টু 4 গ্রুপ A, B and C, D উইথ এ গ্র্যাজুয়েটেড সিলেবাস। ওকে, তো বেশিরভাগ বলা হয় যত কিছু আমাদের পড়াশোনা করতে হবে সিলেবাস, সেটা গ্র্যাজুয়েশনকে কিন্তু মাথায় রেখেই পড়া উচিত, কিন্তু আমরা কিন্তু সেটা করি না। তার কারণ আছে ডিফারেন্ট। আমরা জানি যে আমাদের যেটা স্ট্যান্ডার্ড বুকগুলো আছে সেগুলোই আমাদের ফলো করতে হয়, সেটা বেশি আমাদের ফ্রুটফুল হয় পরীক্ষার ক্ষেত্রে। নেক্সট দেখো, আ ক্যান্ডিডেট মে কম্পিট ফর ওয়ান অর মোর গ্রুপস বাট ইজ রিকোয়ার্ড টু সাবমিট ওয়ান অ্যাপ্লিকেশন অনলি ইন্ডিকেটিং চয়েস অফ গ্রুপস। তো এখানে একটা প্রশ্ন করে সবাই যে আমি 4টে গ্রুপ আছে, তো একটাই ফর্ম ফিল আপ হবে না, 4টের জন্য 4টে বা 2টো, এবির জন্য একটা, সিডির জন্য একটা ফর্ম ফিল আপ হবে না, এরকম কিছুই না, শুধুমাত্র একটাই ফর্ম ফিল আপ হবে। তার মধ্যে তোমরা কী কী গ্রুপের জন্য পরীক্ষা দিতে চাও সবগুলোই তোমরা মেনশন করতে পারবে। কেউ শুধু এ গ্রুপ যদি পরীক্ষা দিতে যায় সে শুধু এ গ্রুপ অপ্ট করতে পারো, বা সবগুলো গ্রুপ যে দিতে চায় সে সবগুলো গ্রুপ অপ্ট করতে পারবে, বা কেউ যদি বি না দিতে চায় তাহলে A, C and Dও অপ্ট করতে পারবে। তো যার যেই গ্রুপ ইচ্ছা, 1টা 2টো 3টে 4টে, 4টেও দিতে পারে, 1টেও দিতে পারে, 2টো বা 3টেও দিতে পারে ইচ্ছে মতো, ঠিক আছে। এবার দেখো তোমাদের মূল যেটা আসছে, এবার আমাদের যেটা চাকরি আমরা যেটার জন্য করি, আমাদের লিভিং টু আর্ন আওয়ার লাইভলিহুড, আমাদের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো নেসেসিটিসগুলো দরকার হয় তাকে ফুলফিল করার জন্য আমাদের একটা স্যালারি বা আমাদের একটা অ্যালাওয়েন্সেস দরকার হয়, তো সেগুলো তো এখানে ডিটেলে দেওয়া রয়েছে, তোমরা কীরকম পাবে। তো পে স্কেল চেঞ্জ হয়েছে, তোমরা জানো রিসেন্টলি আমাদের 0% এখন ডিএ আছে, তাই না? 0% হয়তো জানুয়ারি থেকে 3% ডিএ স্টার্ট হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে 56,100 থেকে 1,44,300 পর্যন্ত একটা পে লেভেল দেওয়া আছে, মানে এখান থেকে স্টার্ট হবে। এবার তোমাদের যারা যারা এই বছর পাবে বা নেক্সট ইয়ার থেকেই যারা যারা জয়েন করবে তারাও কিন্তু এই পে স্কেলটাই পেতে চলেছে, যারা আগেও পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু এই পে স্কেলটাই পেতে চলেছে। তো 56,100 থেকে 1,44,300 অবধি। নেক্সট দেখো বিভিন্ন পোস্টগুলো এখানে দেওয়া হয়েছে, তো একমাত্র এই পোস্টটাকেই এক্সিকিউটিভ পোস্ট বলে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। ওকে, এখান থেকে কিন্তু ডাইরেক্ট আমাদের কি হয়, পিডিও রূপে কিন্তু জয়েন করানো হয়, এবং প্রথমে কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর তোমরা জানো এরকমভাবে কিছুদিন থাকে প্রবেশনে, তারপরে কিন্তু ফাইনালি একটা জায়গায় একটা ব্লকে কিন্তু পোস্টিং হয়ে যায়। এবার দেখো নেক্সট দেখো, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসেস। তো রেভিনিউর এটা রেভিনিউ অফিসার যেটা আমরা বলে থাকি চলতি ভাষায়। থার্ড পোস্টটা দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, যেটা 4 নম্বর পোস্ট ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসের আন্ডারে পড়ছে। 5 নম্বর পোস্ট ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস। 6 নম্বর পোস্ট ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস এক্সেপ্ট দ্য পোস্ট অফ এমপ্লয়মেন্ট অফিসার, কারণ এমপ্লয়মেন্ট অফিসারের পোস্টটা টেকনিক্যাল হয়, তাছাড়া ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিসের আন্ডারে কিন্তু জয়নিং হয়। এবার গ্রুপ বিতে একটাই আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, তোমরা জানো এখান থেকে কিন্তু ডিএসপি হওয়া যায়। সো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। এখানে সার্টেন কিন্তু কিছু রিকোয়ারমেন্ট দরকার হয়, এলিজিবিলিটি দরকার হয়, যেরকম মানে হাইটের ব্যাপার আছে, চেস্টের ব্যাপার আছে, হয়তো এগুলো পরে তোমরা দেখে নেবে, পরে কিন্তু এগুলো ডিটেলে বলা আছে। সি গ্রুপে কী কী পোস্ট রয়েছে, সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড সেন্ট্রাল কারেকশনাল হোম, ঠিক আছে, মানে এই সেন্ট্রাল কারেকশনাল হোমে ডেপুটি সুপারিনটেন্ডেন্টের পোস্টটা রয়েছে।
এবং এখানে কিন্তু পে স্কেলটা একটু বেশি রয়েছে, সি গ্রুপে সব থেকে বেশি পে স্কেল কিন্তু 1 নম্বর এই পোস্টটার জন্য রয়েছে। নেক্সট সেকেন্ড পোস্ট এটা রয়েছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যেটা জানো আমি সিলেক্ট হয়েছি 2018 পরীক্ষা দিয়ে, ফাইনালি রেজাল্ট বেরিয়েছে 2020-তে আমার 4 সেপ্টেম্বর, এবং আমার ইন্টারভিউ হয়েছিল এই বছরই 2020 মার্চ মাসে। ওকে, নেক্সট দেখো নাম্বার 3 পোস্ট ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস। এই ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও হওয়া যায়, গ্রুপ সি এর আন্ডারে এই পোস্টটা আছে। অ্যান্ড 4 নম্বর পোস্ট আছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। 5 নম্বর পোস্ট আছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1। 6 নম্বর পোস্ট, অনেকগুলো পোস্ট আছে গ্রুপ সি এর আন্ডারে, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এসিটিও। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ এই গ্রুপে কিন্তু কমার্শিয়াল ট্যাক্স অফিসারের যে পোস্ট হতো সেটা কিন্তু এখন নেই। ঠিক আছে, আগে কিন্তু সিটিও বলে একটা পোস্ট থাকতো, সেটা এখন নেই, এখন অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। ঠিক আছে, এসিটিওর এই পোস্টটা রয়েছে, তাই না? ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসই একবারে রয়েছে, তাই না? আচ্ছা, নেক্সট দেখো কি আছে, এটা জিএসটি আসার পর থেকে এরকম হয়েছে। নেক্সট দেখো কি আছে, জয়েন্ট রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপুট রেজিস্ট্রেশন কমিশন আন্ডার দ্য কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এর আন্ডারে রয়েছে। নাম্বার 8 দেখো অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার ইরিগেশন, এটা। নেক্সট 9 দেখো চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, এটাও কিন্তু কারেকশনাল সার্ভিসের আন্ডারে কিন্তু পড়ছে। তো এতগুলো পোস্ট রয়েছে। গ্রুপ ডিতে দেখো এই পোস্টগুলো এখনই তোমাদের জানা নেই, তোমাদের স্বপ্নের পোস্ট নিয়েই তোমরা আগাবে, পরে যখন কিছু মানে অপশানে তোমাদের চয়েস সিট দেবে তখন তোমরা নাম্বারিং দিয়ে দেবে পোস্টগুলো, যে আমাকে WBCS এর যে কোনো পোস্ট হলেই হবে, কিন্তু আপাতত তোমরা স্বপ্নের পোস্ট নিয়েই চলবে, যেমন এক্সিকিউটিভ, ডিএসপি এগুলো স্বপ্নের পোস্ট থাকে, বা গ্রুপ সি যারা অপশনাল দেয় না তাদের জন্য জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা রেভিনিউ অফিসার, বা কেউ কমার্শিয়াল লাইন ট্যাক্স অফিসার এগুলোও হতে চায়। তো এইগুলো পোস্টগুলো বেশিরভাগ সবাই কিন্তু অপ্ট করে। নেক্সট গ্রুপ ডি, এটার পে স্কেল আরেকটু কম, এবং এটার কাট অফ বুঝতেই পারছো, কাট অফগুলো ধীরে ধীরে কমতে থাকে গ্রুপ অনুযায়ী। তো ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস রয়েছে। নেক্সট 2 পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এখানেও মানে এই পোস্টটাও ভালো বলতে পারো, মানে মানুষের সাথে সরাসরি কাজ করা যায়। 3টে পোস্ট মেন যেটা রয়েছে, একটা এক্সিকিউটিভ, একটা হচ্ছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, এগুলো কাজ হচ্ছে একটু মানুষের সাথে সরাসরি ডিল করার কাজগুলো বেশি এই পোস্টগুলোর থ্রুতে হয়। তাছাড়াও সবগুলোর পোস্টেই মানুষের জন্যই আমাদের কাজ করতে হয়, বাট এটা হচ্ছে বিভিন্ন মানে একটা পার্টিকুলার একটা ডিপার্টমেন্টে সীমিত থাকে না, অনেকগুলো সেক্টরে কিন্তু কাজ করার সুযোগ থাকে এইগুলো পোস্টে পেলে। নেক্সট দেখো রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট, এটার দেখো পে স্কেল দেওয়া আছে একটা। ওকে, নেক্সট দেখো ভ্যাকান্সি তো আগে থেকে বলা হয় না কখনোই, তো লেখা আছে দ্য নাম্বার অফ ভ্যাকান্সিজ ইন ডিফারেন্ট সার্ভিসেস অ্যান্ড পোস্ট টু বি ফিল্ড আপ অন দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন উইল বি অ্যানাউন্সড ইন ডিউ টাইম, এগুলো ডিউ টাইমে অ্যানাউন্স করা হবে। ওকে, সরি। নেক্সট দেখো রিজার্ভেশন যেটা পলিসি রয়েছে, কিছু কিছু ভ্যাকেন্সি রিজার্ভ করা থাকবে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের জন্য, ব্যাকওয়ার্ড ক্লাস, ওবিসি, নন ক্রিমিলিয়ারদের জন্য। ওকে, অ্যান্ড সাম ভ্যাকেন্সি রিজার্ভ ফর পার্সন উইথ ডিসএবিলিটিস, ঠিক আছে, যাদের 40% বা তার অ্যাবোভ ডিসএবিলিটি থাকবে তারা এই সুযোগটা পাবে। অ্যান্ড আরও আদার সুইটেবিলিটি ফুলফিল করতে হবে। তো এইগুলো কিন্তু রিজার্ভেশনের জিনিসগুলো আছে, দেখে নেবে যাদের রিজার্ভেশনের ব্যাপারটা আছে। অ্যান্ড আর আদার্স কিছু রিজার্ভেশন রয়েছে, যেমন রিজার্ভেশন ফর মেরিটোরিয়াস পোস্ট পার্সন ইজ অ্যাপ্লিকেবল only for candidates applying for the group D post as mentioned in page 5 of the advertisement। তো এই অ্যাডভার্টাইজমেন্টেরই পেজ 5-এ আমরা দেখব, ডিটেলে লেখা আছে যে এই যে স্পোর্টস পার্সন যারা, তাদের জন্য যে রিজার্ভেশন সেটা শুধুমাত্র গ্রুপ ডি এর আন্ডারে যে পোস্টগুলো রয়েছে, যে 3টে পোস্ট আমরা দেখলাম, একটা হচ্ছে পিডিও, একটা হচ্ছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফিসার, এদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। ওকে, এটাই এখানে লেখা রয়েছে 2 নম্বর পয়েন্টে, যে সার্টেন ভ্যাকান্সিজ মে বি রিজার্ভ ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু মাইনরিটি মেরিটোরিয়াস পোস্ট পার্সন ইন দ্য এরিয়া অফ ইন্টারন্যাশনাল কম্পিটিশন। যাই হোক, এগুলো দেখে নেবে কি কি আছে, যদি কারো মেরিটোরিয়াস এগুলোতে মানে ভালো ন্যাশনাল লেভেলের কিছু সার্টিফিকেট থাকে সেগুলোর জন্য কিন্তু তারা রিজার্ভেশন পেতে পারে। ওকে, দেখো এ ডিগ্রি অফ আ রিকগনাইজ ইউনিভার্সিটি, এবার কোয়ালিফিকেশান, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমরা দেখবেই, অবশ্যই সবার জন্য প্রযোজ্য।
একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি লাগবে, মানে গ্র্যাজুয়েট হতে হবে অবশ্যই WBCS দেওয়ার জন্য। ফাইনাল ইয়ারে যদি তুমি মার্কস পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ ফর্ম ফিল আপের সময় কিন্তু মার্কসটা এন্ট্রি করতে হয়। আর কি কি করতে হবে, এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, এটা কিন্তু একটা মাস্ট এলিজিবিলিটি, যে আমাদের পড়তে, লিখতে এবং কথা বলতে জানতে হবে বেঙ্গলিতে ভালো করে। কিন্তু যারা নেপালি মাদার টাং আছে যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কম্পালসারি নয়। ওকে, নেক্সট দেখো, ক্যান্ডিডেটস মাস্ট ফুলফিল দ্য রিকুইজিট কোয়ালিফিকেশন বাই দ্য ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তো কত ডেট অবধি এই এলিজিবিলিটিগুলো ফুলফিল করা যাবে? তো দেখো, লাস্ট ডেট যেটা আছে মনে হয়, আই থিঙ্ক 15 জানুয়ারি হয়তো লাস্ট ডেট, সেই ডেট অবধিও যদি তোমরা রেজাল্ট পেয়ে যাও তবুও তোমরা কিন্তু এন্ট্রি করে নিতে পারবে। তোমাদের গ্র্যাজুয়েশনে যদি মার্কস পেয়ে যাও তোমরা সেটা এন্ট্রি করে নিতে পারবে। ওকে, নেক্সট দেখো, এজের কি ব্যাপার আছে। এজ দেখো, নট বিলো 21 ইয়ার্স। তো যে কোনো পোস্টের জন্য ACD 21 বছর থেকে তোমাদের কি হবে, তোমরা 21 বছর পেরোলেই, 21 বছর হয়ে গেলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। আর 36 বছর অবধি সবাই জেনারেল থেকে নিয়ে যে কোনো কাস্টে কিন্তু 36 বছর অবধি ফর্ম ফিল আপ করতে পারছো। বাট বি গ্রুপের জন্য একটু আলাদা আছে, বি আর ডি গ্রুপের জন্য। বি গ্রুপের জন্য কিন্তু 20 থেকে, দেখো 20 থেকে আছে অ্যান্ড 36। তো বি গ্রুপের জন্য 20 বছর হলেই বি গ্রুপের জন্য কোয়ালিফাই তোমরা করতে পারবে, তোমরা ফর্ম ফিল আপ 20 থেকে 36। অ্যান্ড ডি গ্রুপের জন্য আবার দেখো 39 ইয়ার্স, মানে 21 থেকে নিয়ে 39। ঠিক আছে, তো সবগুলো গ্রুপের আলাদা আলাদা এজ ক্রাইটেরিয়া আছে। যেমন ACD এর জন্য 21 থেকে 36 হলে তো ACD এই তিনটের জন্যই করতে পারছো। বি এর জন্য 20 থেকে 36 অবধি এজ গ্রুপের মধ্যে করতে পারছো, এবং ডি এর জন্য ইভেন আরও 3 বছর এক্সট্রা তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো 39 এজ অবধি। এটা হচ্ছে শুধুমাত্র জেনারেলদের কথা বললাম। এবার OBC, SC, ST এরা কিন্তু আরও বেশি টাইম পাবে, এর চেয়েও বেশি টাইম পাবে তারা। OBCর জন্য হয়তো 3 বছর এবং SC, STদের জন্য হয়তো 5 বছর এক্সট্রা তারা কিন্তু এজ গ্যাপ পাবে। এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন মাধ্যমিক, এবং মাধ্যমিক সার্টিফিকেটে যে এজ আছে সেটাই কিন্তু অ্যাকসেপ্টেড হবে। সব ক্যান্ডিডেট জন্যই কিন্তু এই এজ লিমিটটা অ্যাপ্লিকেবল হবে, তারা গভর্নমেন্টের সার্ভিসে থাকুক বা না থাকুক, সবাইকে সমানভাবে এই এজটা কিন্তু এজ ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হবে। রিল্যাক্সেশন ইন এজ লিমিট, এটাই বললাম এখনই যে 3 বছর হচ্ছে তোমাদের BC ক্যান্ডিডেট জন্য, এবং SC, ST ক্যান্ডিডেট জন্য 5 বছর কিন্তু রিল্যাক্সেশন থাকছে। তাছাড়াও যারা SC, ST ক্যান্ডিডেটস অফ আদার স্টেটস উইল বি ট্রিটেড অ্যাজ জেনারেল। অন্য স্টেটের যারা SC, ST, OBC আছে তারা কিন্তু জেনারেল হবে। এবং PWD ক্যান্ডিডেটস আছে তাদের কিন্তু 45 বছর পর্যন্ত তারা দিতে পারবে, মানে পার্সন উইথ ডিসেবিলিটি যেই যারা আছে তাদের কিন্তু এজ লিমিট আরও বেশি, 45 বছর পর্যন্ত। এবার দেখো, স্পেশাল কন্ডিশন। স্পেশাল কন্ডিশন কি, কিছু কিছু পোস্টের জন্য স্পেশাল কন্ডিশন ফুলফিল করতে হবে। যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, যেটা গ্রুপ বি সার্ভিস আমরা দেখলাম, তার জন্য মিনিমাম হাইট যেটা দরকার হবে 1.65 মিটার মেল ক্যান্ডিডেটসদের জন্য, মানে ছেলেদের জন্য, এবং ফিমেলদের জন্য 1.50 মিটার। ওকে, ইন দ্য কেস অফ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু সাচ অ্যাজ গোর্খাস সাবজেক্ট টু রিল্যাক্সেশন। আচ্ছা, যারা গোর্খাস, গাড়ওয়ালিস, আসামিস, ট্রাইবাল আছে তাদের জন্য কিন্তু কিছু কি আছে, রিল্যাক্সেশন আছে। ওকে, এটা পরে দেখে নেবে তোমরা। নেক্সট দেখো, অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার, এর জন্য তাদেরকে কিন্তু অনেকটা ওয়ার্ক করতে হবে, রিমোট এরিয়াতে একদম প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে হবে, এবং লার্জ নাম্বার অফ ভিলেজেস, তাদের যে জুরিসডিকশনে তাদের আন্ডারে অনেকগুলো ভিলেজ পড়বে। তো মেন্টালি কিন্তু প্রিপেয়ার থাকতে হবে যে আমাকে একটা জায়গায় কাজ পাবো না, আমাকে খালি একটা জায়গা থেকে অনেক ভিলেজে কিন্তু ঘুরে ঘুরে কাজ করতে হবে। অ্যান্ড দে উইল অলসো বি রিকোয়ার্ড টু অ্যাটেন্ড তহসিল অ্যান্ড জিলা অফিসেস ফর হুইচ দে মে হ্যাভ অনলি সাইকেলস অ্যান্ড মিনস অফ ট্রান্সপোর্ট অ্যান্ড টু ফেস দ্য ট্যাকেল জেনারেল পাবলিক। এই জিনিসগুলোর জন্য কিন্তু রেডি থাকতে হবে যারা অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার হবে, মানে ফিল্ড ওয়ার্ক বলতে পারো, ফিল্ড ওয়ার্ক টাইপের কাজ আছে। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, এটা হচ্ছে সি গ্রুপের আন্ডারে পড়ছে, তাই না? তো দেখো, ফর সার্ভিস ইন দ্য হোমস ফর দ্য ব্লাইন্ড আর ডিফ অর ডাম, আর ডিগ্রি অর ডিপ্লোমা অফ সার্টিফিকেট ইন দ্য ট্রেনিং অফ ব্লাইন্ড, এই জিনিসগুলো কিন্তু লাগবে, যেখানে জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসের আন্ডারে যে পোস্টগুলো থাকবে। নেক্সট দেখো, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট, এগুলো তোমরা ডিটেলে পড়ে নেবে, তোমাদের কাছে তো নোটিফিকেশান আছে। এগুলো আগে থেকে বলে দেওয়া হচ্ছে যাতে তোমরা পোস্টটা চয়েস সিটে তোমরা নিজেরা পছন্দ মতো
কি করতে পারো, নিজেদের পছন্দ মতো পোস্টগুলো তখন নাম্বারিং করতে পারো, যে কোন পোস্টগুলো আমার বেশি পছন্দ আমি 1 2 3 করে সেগুলো নাম্বারিং করব। এরকম না যে এগুলো তোমাদের আছে বলে তোমরা এই পোস্টগুলো সিলেক্টই করতে পারবে না। শুধু বিতে তোমাদের অসুবিধা হতে পারে, যেহেতু এটা ফিজিক্যাল ব্যাপার আছে যে এত মিটার হাইট হতেই হবে, তো না হলে কিভাবে ফুলফিল করবে। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল, এবং এই সার্টিফিকেটগুলো যদি না থাকে তাহলে কিভাবে হবে, যদি ডিপ্লোমা কোথাও চাওয়া হয়, ওইগুলোই বলা হচ্ছে। তো দেখো ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, নো পার্সন শ্যাল বি অ্যাপয়েন্টেড টু দ্য সার্ভিস আনলেস হি হ্যাজ গুড ওয়ার্কিং নলেজ অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো যেটা এসএলআর যে পোস্টটাকে বলি আমরা, সেটাতে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের নলেজ ভালো করে থাকতে হবে, রিটেনে এবং স্পোকেনে। ক্যান্ডিডেটস হুজ মাদার ট্যাং ইজ নেপালি শ্যাল বি এক্সেম্পটেড এগেইনস্ট, নেপালি যাদের মাদার ট্যাং তাদেরকে শুধু এক্সেম্পটেড করা হয়েছে। তো এই পোস্টের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, মানে খুবই ফ্লুয়েন্ট বেঙ্গলি লিখতে এবং বলতে জানতে হবে। সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট Land Revenue Service Grade 1 shall be appointed provisionally and shall undergo a period of 6 months in-service training, during which they will draw the initial of the scale of pay and allowances admissible. মানে তাদেরকে কিন্তু 6 মাসের একটা ইন সার্ভিস ট্রেনিং করতে হবে। নেক্সট দেখো, দ্য ট্রেনিং shall include subjects such as cadastral survey, preparation of records of rice, revenue laws, elementary instruction in all other laws relevant for the service। মানে কি কি করতে হবে এগুলো দেওয়া আছে, এগুলো দরকার নাই। Incumbents who do not apply themselves to the in-service training with due diligence or fail to pass the end of training examination shall be liable to be discharged without notice। তাহলে যারা কিন্তু এই ট্রেনিংটা করবে না তাদের কিন্তু উইদাউট নোটিসে কিন্তু ডিসচার্জ করে দেওয়া হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবে। অনেকে থাকে জয়েন করে নিলাম, তারপরে পড়াশোনা করছি ছুটি নিয়ে বা ট্রেনিং করছি না, তো এই জিনিসগুলো যাতে তোমরা ফেস না করতে হয় পরবর্তীকালে, সেভাবে কিন্তু পোস্টগুলো চয়েস করবে। আচ্ছা, চয়েস অফ গ্রুপস অফ সার্ভিস অ্যান্ড অ্যালটমেন্ট। এবার তোমরা কিভাবে চয়েস করবে? অ্যাজ অলরেডি স্টেটেড, আ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর 1 or more অফ দ্য 4 গ্রুপস অফ সার্ভিসেস। যেরকমটা বললাম, তোমরা একটা বা 4টাই গ্রুপ কিন্তু সিলেক্ট করতে পারো, তাই না? A number of candidates selected in order of merit on the result of main examination for all the services and posts included group A, B, C, D will have to appear at a personality test। তারপরে মেইন এক্সামিনেশন পাস করলে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। নো সেপারেট পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্প ফর ডিফারেন্ট গ্রুপস। তো এটাও একটা পয়েন্ট যে কোনো আলাদা কোনো পার্সোনালিটি টেস্ট হবে না প্রত্যেকটা গ্রুপের জন্য। যদি কেউ এ গ্রুপের জন্য ইন্টারভিউ দেয় তাহলে তার নাম্বারটা অ্যাডজাস্ট করে দেওয়া হবে সি আর ডি এর জন্য তাকে, মানে এ গ্রুপে হলো না ইন্টারভিউ দিয়ে, তার মানে এটা নয় যে তুমি সিতে আর পাবে না বা তোমাকে সিতে আবার ইন্টারভিউ দিতে হবে। ওই ইন্টারভিউ মার্কসটাই কী হবে, ধরো তুমি 200তে ইন্টারভিউতে পেয়েছিলে 100, তো সিতে তখন কি হয় 150তে ইন্টারভিউ হয়, তো 150তে তুমি 100 পেলে না, তুমি কিন্তু এখানে 50% পেয়েছো, তাহলে তুমি সিতে 75 পেয়ে গেলে অটোমেটিকলি। তো এইভাবে কিন্তু নাম্বারটা অ্যাডজাস্ট করে দেওয়া হবে, সেটা তোমরা পরে বুঝে যাবে, এখনই টেনশন নেওয়ার দরকার নেই। তোমরা আগে প্রিলিমস ভালো করে দাও, তবে মেন দাও, অটোমেটিকলি সব কিছু তোমরা বুঝে যাবে। ক্যান্ডিডেটস কল টু পার্সোনালিটি টেস্ট অন দ্য রেজাল্ট অফ দেয়ার মেইন এক্সামিনেশন উইল বি রিকোয়ার্ড টু স্পেসিফাই দ্য অর্ডার অফ দেয়ার প্রেফারেন্স। যেটা আমি বলেছিলাম, তা তোমাকে চয়েস করতে হবে কোন পোস্টটা তুমি 1 নম্বরে রাখতে চাও। যেমন আমি জয়েন্ট ভিডিও 1 নম্বরে রেখেছিলাম সিতে, আমি সিতেই ইন্টারভিউ দিয়েছিলাম এবং সিতেই পেয়েছি এবং 1 নম্বর পোস্টটাই পেয়েছি যেটা আমি দিয়েছিলাম। সো যারা 1 নম্বর দিচ্ছে, কাট অফ যদি সেরকম থাকে তাহলে 1 নম্বর চয়েসটা পাবে, নাহলে 2 নম্বর পরে দেখা হবে, তারপরে 3 নম্বর দেখা হবে, এরকম তারা প্রেফারেন্স দিতে পারে পোস্টের ক্ষেত্রে। Allotment of the candidates will be made in order of merit and according to the number of vacancies। Allotment ক্যান্ডিডেটসদের অ্যালট করা হবে যত তাদের মেরিটের উপর এবং নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে তার উপর ভিত্তি করে তাদের কিন্তু পোস্টটা অ্যালট করা হবে। যদি তার কাট অফে জয়েন্ট ভিডিও না আসতে পারে বা তার কাট অফে সে রেভিনিউর আন্ডারে না আসতে পারে, তাহলে তার পরের যে প্রেফারেন্স দিয়েছিল তাকে নেওয়া হবে। ওকে, এবং যদি কি হয়, indicate by a candidate if any but the commission reserve the right to allot the candidate to any service or post for which he or she is candidate or consideration of his or fitness and number of vacancies available। কিন্তু কমিশনের কিন্তু যতই তুমি চয়েস করে থাকো, কমিশনের কাছে কিন্তু রাইট আছে তোমার সুইটেবিলিটি অনুযায়ী, তোমার ফিটনেস অনুযায়ী বা নাম্বার অফ ভ্যাকেন্সি অনুযায়ী তোমাকে যে কোনো পোস্টে অ্যালট করে দেওয়ার, এটাই বলা হয়েছে। অল অ্যাপয়েন্টমেন্টস উইল বি মেড অন টেম্পোরারি বেসিস ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স। তো যে কোনো সার্ভিসের ক্ষেত্রে এখানে টেম্পোরারি থাকবে প্রথম, পরে কিন্তু পার্মানেন্ট হবে। অ্যান্ড ক্যান্ডিডেটস আর পার্টিকুলারলি অ্যাডভাইস টু নোট দ্যাট আনলেস দে ইন্ডিকেট প্রেফারেন্স ফর আ পোস্ট অফ সার্ভিস দে শ্যাল নট বি রিকমেন্ডেড
for such post or services even if they may be otherwise eligible for the same. তো ওই চয়েস সিটের ব্যাপার আবার এগেন আসছে, যে চয়েস সিটে মেনশন করতেই হবে। তুমি যদি নাম্বারিংই না করো তাহলে সে তাহলে বুঝে যাবে সে যে তুমি ইন্টারেস্টেড নও কোনো পোস্টে। তো প্রত্যেকটা পোস্টের আগে কিন্তু নাম্বারিং বা পরে নাম্বারিং করে দিতে হবে যখন তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে তখন। তো এখনই এগুলো ভাবার দরকার নেই। এটা নোটিফিকেশন লেখা আছে ঠিকই, কিন্তু তোমাদের কোনো কাজের নয় ফর নাও। এটা কখন কাজে আসবে? যখন তোমার ইন্টারভিউর জন্য তোমার কল লেটার আসবে তখন কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে। সো এই প্যারাগ্রাফটা তোমরা বাদই দিয়ে দাও। এই যে ইন্টারভিউর ব্যাপারগুলো, যে কাকে ডাকা হবে, কখন পোস্ট পাবে, সেগুলো পরের ব্যাপার। তোমরা ড্রিম পোস্টটাকে নিয়েই চলবে। যেমন আমি যেটা বললাম, এক্সিকিউটিভ, পুলিশ সার্ভিস এবং সি গ্রুপের কিছু সার্ভিসেস। ওকে, দেখো রুলস রিগার্ডিং PWD ক্যান্ডিডেটস। তো ক্যান্ডিডেটস সাফারিং ফ্রম ব্লাইন্ডনেস অর লো ভিজন অর ক্যান্ডিডেটস উইথ লোকোমোটর ডিসেবিলিটি, সেরিব্রাল পালসি উইথ রাইটিং কি লেখা আছে, এক্সট্রিমিটি মে বি অ্যালাউড দ্য হেল্প অফ স্ক্রাইব। ও আচ্ছা, এটা স্ক্রাইবের ব্যাপারে বলা হয়েছে। যেরকম যারা ব্লাইন্ড আছে, যারা নিজেরা লিখতে পারছে না, তারা কোনো স্ক্রাইবের হেল্প নিয়ে কিন্তু লিখতে পারবে। ওকে, এখানে আরও কিছু লেখা আছে, দ্য কমিশন হাউএভার উইল নট প্রোভাইড স্ক্রাইব। কমিশন দেবে না, স্ক্রাইব তোমাদের নিজেকেই আনতে হবে যারা নিয়ে আসতে চাও। অ্যান্ড স্ক্রাইব উইল হ্যাভ টু বি অ্যারেঞ্জ বাই ক্যান্ডিডেটস দেমসেলফ। দ্য স্ক্রাইব শুড পসেস এডুকেশনাল কোয়ালিফিকেশন নট হায়ার দ্যান দ্য রিকুইজিট কোয়ালিফিকেশন ফর দ্য এক্সামিনেশন। মানে তুমি যদি কোনো স্ক্রাইবকে নাও তাহলে এটার যেরকম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, তাকে কিন্তু তার নিচের মানে HS পাস করাই থাকতে হবে, তার বেশি কিন্তু পাস করা যাবে না, এটাই বলা রয়েছে। বা তার থেকে গ্র্যাজুয়েশন যেন পাস না করে থাকে, এরকম নিতে হবে। কম্পেনসেটরি টাইম, ক্যান্ডিডেট সাফারিং ফ্রম ব্লাইন্ডনেস তারা 20 মিনিট বেশি পাবে। অ্যান্ড মোড অফ অ্যাপ্লিকেশন, এবার অ্যাপ্লিকেশনের ব্যাপারটা চলে আসছে। কিভাবে সাবমিশন, এটা অনলাইন অনলি খালি করা যাবে, অফলাইনের কোনো ব্যাপার নেই। অ্যান্ড একটা অ্যাপ্লিকেশনের বেশি যদি সেম ক্যান্ডিডেট করে, এটা স্ট্রিক্টলি ফরবিডেন করা আছে। অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশন আর লাইবেল টু বি ক্যান্সেলেশন। এবং এরকমই হতে পারে বারবার তোমরা ভুল করছো, বারবার সাবমিট করছো একজনেরই অ্যাপ্লিকেশন, তোমার কিন্তু ফর্মটা ক্যান্সেলও করে দিতে পারে কমিশন। তো একবারে খুব ভালো করে করতে বসবে, ভালো ইন্টারনেট কানেকশন নিয়ে বসবে, ভালো জায়গা থেকে করবে, কোনো এটার মধ্যে কিপটামু করার দরকার নেই। ভালো জায়গা থেকে ভালো টাইম নিয়ে বসবে এবং সব কিছু নিয়ে গিয়ে একসাথে ফর্ম ফিল আপ করবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটাকে কিন্তু একদম মানে 1 মিনিটে আমি ফর্ম ফিল আপ করে নেবো, আমি খুব এক্সপার্ট, এটা ভেবে করার কিন্তু দরকার নেই। ভালোভাবে করবে, পরে কিন্তু চেঞ্জ করতে খুব প্রবলেম হয়ে যাবে বা মাথা ব্যথা, মানে পড়াতে তোমার পড়ায় ডিস্টার্ব হবে। বারবার অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করতে থাকে, এটা ভুল করে দিয়েছি ফর্ম ফিল আপে, মাথায় তাদের সেটাই চলতে থাকে। তো সেটাও কিন্তু অ্যাভয়েড করার জন্য ফর্ম ফিল আপটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। নেক্সট দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি, ওকে ফর্ম ফিল আপের বলে দিই, যদি কারো প্রবলেম হয় তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তাকে হেল্প করবো। ফর্ম ফিল আপে যদি কিছু না বুঝতে পারো তোমরা গ্রুপে কিন্তু জিজ্ঞেস করবে, গ্রুপের লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে। নেক্সট দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। সিটিজেন অফ ইন্ডিয়া যেটা সব ফর্ম ফিল আপেই হয়। অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জন্য যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নজরে কিন্তু এলিজিবল হতে হবে, ন্যাশনাল হতে হবে। And provided that a candidate belonging to category B shall be a person in whose favor a certificate of eligibility has been issued by government. ওই তো যারা যারা OBC BC এগুলো দেখাবে, একটা সার্টিফিকেট লাগবে। and the candidate must have good health and character and suitability on all respect for appointment of government service. এটা বলতে পারো পার্সোনালিটি টেস্টের একটা পয়েন্ট। তোমাকে এই জিনিসগুলো কিন্তু পার্সোনালিটি টেস্টের সময় যাচাই করতে হবে, করা হবে। এখন তো দরকার নেই গুড হেলথ আছে কিনা, এখন দেখতেও যাবে না কেউ। কখন দেখবে? তোমার মেডিকেল ফিটনেস যখন হবে, তারপরে ক্যারেক্টার অ্যান্ড সুইটেবিলিটি, এগুলো পার্সোনালিটি টেস্টের সময় দেখা হবে। তো এগুলো জিনিসগুলো আগেই বলে দেওয়া হচ্ছে, যাতে তোমরা আগেই সব কিছু সম্পর্কে অ্যাওয়্যার থাকো, পরে যেন তোমরা প্রশ্ন না করতে পারো কমিশনকে কি আগে বলা হয়নি কেন আমাদের গুড হেলথ দরকার বা গুড ক্যারেক্টার দরকার। ওকে, দেখো ফিটা কত লাগবে। ফিটা 210 টাকা, অনেকদিন ধরে এতই আছে। অ্যান্ড সার্ভিস চার্জ, ওগুলো দরকার নেই, এত টাকা তো তোমরা দিতেই পারবে, কারণ জানো অন্যান্য ব্যাঙ্কিং পরীক্ষায় কত কত চার্জ নেওয়া হয়, তো খুব বেশি না, ঠিকঠাক আছে। ওকে, আচ্ছা যেটা বলা হয়েছে আরও, যার যার ফি দিতে হবে না, কাকে, SC ST ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং PW ক্যান্ডিডেটকে, যাদের 40% বেশি ডিসেবিলিটি আছে, তাদের কোনো আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি, তাদের কোনো রকম ফি দিতে হবে না। SC ST এবং PWD ক্যান্ডিডেটসকে কোনো কিন্তু ফি দিতে হবে না। ওকে, তাছাড়া সবাইকে কিন্তু ফি দিতে হবে। ওবিসিকে, জেনারেল OBC সবাইকে কিন্তু ওই 210 টাকার ফি দিতে হবে। পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেট রিকোয়ার্ড, কী কী সার্টিফিকেট লাগবে? তো যাদের SC ST BC নন ক্রিমিলিয়ার অবশ্যই
পার্সন উইথ ডিসেবিলিটি এগুলো আছে, বা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা রিজার্ভেশন পেতে চায় এই বেসিসে, তারা কিন্তু সেরকম একটা সার্টিফিকেট কিন্তু তাদের দিতে হবে, একটা তারা যে ক্লেম করছে তার জন্য একটা রিজনেবল একটা সার্টিফিকেট, একটা অথেন্টিক সার্টিফিকেট থাকতে হবে ফ্রম মানে একটা ভালো অথরিটির পক্ষ থেকে। ফর SC ST অ্যান্ড BC নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটস ইন দ্য ডিস্ট্রিক্ট অফ অ্যান্ড সাব ডিভিশন অফিসার অ্যান্ড সাব ডিভিশন কনসার্ন, এদের কি করতে হবে এটা বলা হয়েছে। ঠিক আছে, কলকাতায় কি করতে হবে এগুলো তোমরা দেখে নিও একটু, এত কিছু বলা যাবে না, গলা ব্যথা করছে। PWDর জন্য কি করতে হবে, নন ক্রিমিলিয়ারদের জন্য কি করতে হবে এটা আছে, এই রুলসের অনুযায়ী তাদের একটা সার্টিফিকেট থাকতে হবে। PWDর জন্য কি সার্টিফিকেট থাকতে হবে এখানে লেখা হয়েছে। মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য কীরকম ব্যাপার আছে এখানে লেখা আছে। ইন্টারন্যাশনাল কম্পিটিশন কোথায়, কে কম্পিটেন্ট অথরিটি, কার দ্বারা ইস্যু করা থাকতে হবে এই সার্টিফিকেটগুলো, সেগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। BC নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট দেয়ার রিভ্যালিডেটেড BC, মানে যাদের ধরো OBC সার্টিফিকেট আছে তাদের কিন্তু রিভ্যালিডেটেড প্রত্যেক বছর যে রিনিউ দেয়ার সার্টিফিকেট, অ্যাপয়েন্টমেন্টের টাইমে সেই সার্টিফিকেট যেন তাদের কাছে থাকে, কারণ পার্সোনালিটি টেস্টের সময় কিন্তু তারা যাবে, যেটা রিনিউ যেটা সার্টিফিকেট তাদের প্রত্যেক বছর যেটা রিনিউ করা হয়। পাবলিক সার্ভিস কমিশন মে রিকোয়েস্ট সাচ ফার্দার প্রুফ অফ পার্টিকুলার্স, তাছাড়াও এত কিছু ছাড়াও কিছু ফার্দার প্রুফ চাইতেই পারে দরকার হলে, তখন সেটা ম্যানেজ করে তোমাদেরকে প্রেজেন্ট করতে হবে। পেনাল্টি দেখো, পেনাল্টি অফ মার্কস শ্যাল বি ইম্পোজড ইন কেস অফ ডিসক্লোজার অফ আইডেন্টিটি, কেউ যদি আইডেন্টিটি ডিসক্লোজ করে খাতায় নাম বা কোনো ধরনের আমাদের XYZ লিখতে হয়, কেউ যদি নাম লিখে দেয় তাহলে তাদের কিন্তু পেনাল্টি করা হবে। ডিডাকশন অফ মার্কস, দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং অ্যান্সার টু মাল্টিপল চয়েস কোশ্চেন, তো নেগেটিভ মার্কিং থাকবে, প্রিলিমসেও থাকবে, মেনেও থাকবে। তোমরা জানো যেহেতু মেনে অবজেক্টিভ 50% আমাদের অবজেক্টিভ পেপার আছে AB গ্রুপের জন্য, আমি বলেছিলাম যেমনটা। ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন, অ্যান্সার ইন অল পেপার্স কম্পালসারি অ্যান্ড অপশনাল এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপার মে বি রিটেন ইদার ইন ইংলিশ অর বেঙ্গলি, তো যে কোনো কম্পালসারি পেপার, ঠিক আছে, অপশনাল পেপার, সেখানে অ্যান্সারটা ইংলিশেও লিখতে পারো, বাংলায়ও লিখতে পারো, আনলেস আদারওয়াইজ ডাইরেক্টেড ইন দিস রুলস অর ইন কোয়েশ্চেন পেপার, যদি না কোয়েশ্চেন পেপারে যদি আলাদা কোনো রুলস থাকে তো আলাদা ব্যাপার, বাট এখানে জেনারেল রুল যেটা হয় ইংলিশে বা বেঙ্গলিতে তোমরা যে কোনো ডেসক্রিপটিভ পেপার কিন্তু লিখতে পারবে। Candidates shall write their answer to all questions in only one and the same language in any particular paper, কিন্তু একটা পেপার যদি লিখছো তখন কিন্তু একটাই ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে। ধরো তুমি পলিটিক্যাল সায়েন্স অপশনাল নিয়েছো এবং পেপার 1 লিখছো, তো পেপার 1 পুরোটা যখন ইংলিশে শুরু করলে তো শেষও কিন্তু ইংলিশেই করতে হবে, মানে এরকম না ইংলিশে একটা প্রশ্ন উত্তর লিখছো আর একটা প্রশ্নের উত্তর তোমরা বাংলায় লিখছো, তো এটাই বলা হয়েছে একটা পেপারে থ্রু আউট দ্য পেপার একটাই ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, যাতে তারা মানে টিচারকে একটাই ল্যাঙ্গুয়েজের টিচারকে খাতাটা দিতে পারে, মানে ইংলিশ কেউ খাতা দেখবে, কেউ বাংলা যারা লিখছে তার খাতা আলাদা টিচার দেখবে, ঠিক আছে। নেক্সট দেখো লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার, তো দেখতে পাচ্ছ এখানে লিস্ট অফ সেন্টার আছে এবং অনেকগুলো সেন্টার নতুন আমি দেখতে পাচ্ছি, দেখো আমাদের সেন্টার দেখতে পাচ্ছি, রায়গঞ্জ, বালুরঘাট দেখতে পাচ্ছি, এগুলো আগে ছিল না, তো বেশ কিছু নতুন সেন্টার কিন্তু অ্যাড হয়েছে আমি দেখতে পাচ্ছি, এগুলো কথা বলতে পারবো না, এগুলো আমি দেখতামও না, কারণ এগুলো এখানে আমি যেতামও না, আমার তো মালদা, বালুরঘাট, রায়গঞ্জ এই তিনটে আমার পাশে, তো এগুলো আমি দেখতে পাচ্ছি। মালদা তো ছিলই, এতদিন মালদাতে প্রিলিমস দিতাম, তো যদি দিই এবার দেখা যাক, জানি না, তো রায়গঞ্জের সেন্টার আছে, খুব ভালো হয়েছে, আই এম ভেরি হ্যাপি। নেক্সট দেখো কশন, দ্য ক্যান্ডিডেটস মাস্ট অ্যাবাইড বাই দ্য ইনস্ট্রাকশন অ্যাজ মে বি গিভেন বাই সুপারভাইজার, পরীক্ষার সময় কী কী করতে হবে এগুলো তো তোমরা অ্যাডমিট কার্ডেও পাবে। ক্যান্ডিডেট হু হ্যাজ বিন রিপোর্টেড এগেন্স্ট বাই সুপারভাইজার, এগুলো তো তোমরা অ্যাডমিট কার্ডের প্রত্যেকটা পরীক্ষায় দেখতে পাবে পেছনে লেখা থাকে কী কী গাইডলাইন মেনে তোমাদের পরীক্ষা দিতে হবে। The Public Service Commission West Bengal shall have discretion to fix qualifying marks in any paper, all paper subjects and in aggregate, তো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এটা এদের কিন্তু পাওয়ার আছে যে তারা কিন্তু যে কোনো পেপারে কোয়ালিফাইং মার্কস কিন্তু সেট করতে পারে, যে কোনো পেপারে, সবগুলো পেপারে বা যে কোনো সাবজেক্টে বা একসাথে টোটালে, তো এটা কিন্তু একটা মানে মাথায় রাখার মতো পয়েন্ট। ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি মোবাইল ফোনস অর এনি আদার গ্যাডগেট, এটা তো এগুলোও ইনস্ট্রাকশন দেওয়া থাকে। ফ্রিস্কিং হবে, মানে চেকিং হবে এক্সামিনেশন সেন্টারে, প্রিলিমসে, মেনেও। ক্যান্ডিডেট অ্যালাউড ইন এ পার্টিকুলার ভেন্যু উইল নো কেস, তাদের ভেন্যু চেঞ্জ করতে পারবে না। মেডিকেল এক্সামিনেশন হবে, যেরকম আমাদের মেডিকেল এখন চলছে,
জয়নিংয়ের প্রসেস চলছে। ক্যানভাসিং, এনি অ্যাটেম্প টু দ্য পার্ট অফ ক্যান্ডিডেট টু এনলিস্ট সাপোর্ট হিজ আর অ্যাপ্লিকেশন থ্রু পার্সন অফিসিয়াল আর গভর্নমেন্ট এজেন্সি উইল ডিসকোয়ালিফাই হিম। তো কোনো রকমভাবে তোমরা যদি নিজেদের পাওয়ার খাটিয়ে নিজেদের কারো চেনা জানা হাত ধরে যদি এগুলো করতে চাও, ক্যানভাসিং করতে চাও, নিজেদের কোনো অসৎ উপায় যদি এন্ট্রি করতে চাও সিভিল সার্ভিসে, তো তাদেরকে কিন্তু একটা পেনাল্টি হতে পারে। তাদের ইভেন তাদের ক্যান্ডিডেট তারা যে পরীক্ষা দিয়েছিল সেটাও ক্যান্সেল করে দিতে পারে। সো বি অ্যাওয়ার অফ দিস কাইন্ড অফ, মানে কেউ যদি বলে দেয়, কেউ লোভ দেখায় যে আমি করিয়ে দেবো, এগুলোর ইয়েতে আসবে না, ঠিক আছে। তো রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন, দ্য নেমস অফ দ্য ক্যান্ডিডেটস কল টু পার্সোনালিটি টেস্ট অ্যান্ড দোজ রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি পাবলিশড প্রভিশনালি সাবজেক্ট টু ডিটারমিনেশন। ওকে ওকে, এগুলো দরকার নেই, এগুলো আর কিছু জানা। তো দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 24 ডিসেম্বর থেকে, এই তো আর 2-3 দিন পর থেকেই স্টার্ট হয়ে যাবে। ক্লোজিং ডেট যেটা দেওয়া হয়েছে 15 জানুয়ারি 2021, 12টা মিডনাইট। অবশ্যই আমি এক্সপেক্ট করবো সবাই এই বছরই ফর্ম ফিল আপ শেষ করে দেবে। যত তাড়াতাড়ি করবে তত ভালো, তোমরা ভালো করে পড়াশোনা করতে পারবে, নাহলে মাথায় চাপ থাকবে যে ফর্ম ফিল আপ করতে হবে। অ্যান্ড পেমেন্ট করে দেবে অনলাইনে, কোনো প্রবলেম হবে না, অফলাইনে করার দরকার নেই আই থিঙ্ক। আচ্ছা, চালান জেনারেট হতে হবে। কোনো রকম পেমেন্ট ফেলিওর হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, অফলাইন পেমেন্ট অনলাইন পেমেন্ট, নাম্বারগুলো দেওয়া আছে। টেকনিক্যাল সাপোর্টের জন্য হেল্প ডেস্কের নাম্বার দেওয়া আছে। তাছাড়া ইমেল আইডিতেও জানাতে পারো, এই ইমেল আইডিতে তোমরা করে জানাতে পারো তোমাদের কি সমস্যা হচ্ছে। আই হোপ তোমরা রিপ্লাইটা পাবে। আরও 2টো পেজ আছে মাত্র আজকের আমাদের ভিডিওতে, তো দেখতে পাচ্ছ 2টো পেজে সিলেবাসটা মেনশন করা আছে। আরও অনেক পেজ আছে অপশনালের সিলেবাসের জন্য, তো ওগুলো আমাদের দরকার নেই। তো দেখো, এবার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 18/2020, আবার সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এতক্ষণ আমরা দেখলাম পরীক্ষায় কি কি ব্যাপার আছে, এখন আমরা স্কিম অ্যান্ড সিলেবাস নিয়ে দেখব। তো স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন উইল বি ডিটেলড ইন শিডিউল বিলো। আগেও কিন্তু আমার ভিডিও আছে স্কিম অ্যান্ড সিলেবাস নিয়ে, তোমরা দেখতে পারো। আবার একটু শর্টে বলে দিচ্ছি, পরে আবার ডিটেলে বলবো, কোনো প্রবলেম নেই। তো যেটা প্রিলিমিনারি এক্সামে আছে সেটা তোমরা জানো আমি কোনো ভিডিও এডিট করি না, তো একটু অ্যাডজাস্ট করো। ওকে, তো প্রিলিমিনারি এক্সাম হবে, একটাই পেপার থাকবে, অনলি একটাই পেপার থাকে, 200 নাম্বার থাকে, 200টা কোয়েশ্চেন থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে। ওকে, 2.5 ঘন্টা সময় থাকে, এনাফ টাইম থাকে, কোনো টাইমের প্রবলেম হবে না। অ্যান্ড কিন্তু টাইমের প্রবলেম হবে না বলে 200টার মধ্যে 200টাই অ্যান্সার করে আসবো এবং 80টা নেগেটিভ করে দেবো, এগুলো কিন্তু করে আসবে না। বা 50টা 60টা নেগেটিভ করে দেবো, এগুলো করলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট করবে। যেটা করার চেষ্টা করবে 150টা কিন্তু অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে, তার মধ্যে যেন 140টা ঠিক হয়, এরকম একটা টার্গেট নিয়ে চলবে, যেটা আমি করতাম। তোমাদের অ্যাপ্রোচটা আলাদাও হতে পারে, তোমরা 160 অ্যাটেম্প্ট করে 150টাও ঠিক করার একটা অ্যাটেম্প্ট নিয়ে চলতে পারো, এটা বেশি সিকিউর করবে। তো এইভাবে করে কিন্তু চলবে, কিন্তু আলটিমেটলি অনেক 10টার জায়গায় 12টাও 15টাও ভুল হয়ে যেতে পারে, বা কেউ কম অ্যাটেম্প্ট করতে পারে, দেখা গেল তার অনেকটা জানাই নেই। তো অনেক কিছু ভ্যারি করে, আমি চেষ্টা করার কথা বললাম, এটা করতেই হবে মানে নেই। তো দেখো কি কি প্রিলিমিনারি এক্সাম 200 মার্কসে হয়, 200টা কোয়েশ্চেন আসে, তার মানে ইতিহাস থেকে 50টা আসে। দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং হিস্ট্রি অফ ইন্ডিয়া, মানে হিস্ট্রি অফ ইন্ডিয়াতে পুরো হিস্ট্রি অফ ইন্ডিয়া থাকবে, আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে একাই 25 নাম্বার আসবে। তো এখানে নাম্বার খুব ভালো ক্যারি করা যায়, এটা ভালো, এই জায়গাটা ভালো করে রেডি করবে প্রিলিমসের জন্য। হিস্ট্রিটা ভালো করে রেডি করলে 50 নাম্বার কিন্তু তোমাদের 40 নাম্বার প্লাস কিন্তু পাবেই তোমরা, ভালো করে যদি রেডি করো। ইংলিশ কম্পোজিশনে ভালো নাম্বার পাওয়া যায় না, জেনারেল সায়েন্সেও অত ভালো পাওয়া যায় না, যদি সোজা আসে ভালো পাবে। কারেন্ট অ্যাফেয়ার্স আর ন্যাশনাল যেগুলো পড়তে থাকবে ওখান থেকে কমন পেয়ে যাবে, অসুবিধা নেই, ভালোই পাবে আশা করি। বা 25 বলা থাকে, 25 নাও আসে, কিন্তু এরকম নেই যে 25 বলা আছে তো সবগুলো 25ই আসবে। ইংলিশটা 25-এ 25 আসবে, বাকিগুলো কম বেশি হয় একটু, মিশিয়েও আসে, কোনো আলাদা আলাদাভাবে আসে না যে সায়েন্সের 25টা একসাথে, কারেন্ট অ্যাফেয়ার্স 25টা একসাথে, মিলিয়ে মিশিয়ে আসে। জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সহ 25 নাম্বার বলা আছে। অ্যান্ড পলিটি আর ইকোনমি মিলে 25 থাকে, খুব কম থাকে পলিটি ইকোনমি, কিন্তু মেনে আবার একই অনেক নাম্বার থাকে, তো এই দুটোকে অ্যাভয়েড করা যাবে না, এখন থেকে প্রিপারেশন স্টার্ট করতে হবে। জেনারেল মেন্টাল এবিলিটি বলা আছে, তার মানে ম্যাথ পার্টিকুলার আসবে না, ম্যাথ এবং জিআই দুটো মিক্স করে আসবে, কোনটা বেশি আসবে বলা যাবে না, বা কত নাম্বারে আসবে সেটাও বলা যাবে না, 20টা 22টাও আসতে পারে, বা 25-26টাও আসতে পারে। 25-26টা আসলে লাখ ভালো, যত নাম্বার ম্যাথ থেকে আসবে তোমরা বেশি করে করতে পারবে এবং নাম্বারটা বেশি তুলতে পারবে আমার মনে হয়, কারণ এগুলো তো কোনো মানে রিলাই করা যায় না কোথা থেকে দিয়ে দেবে, বাট ম্যাথ অ্যান্ড জিআইতে একটা ভালো নাম্বার তোলার স্কোপ থাকে। তো যাই হোক, এগুলো ছিল। ম্যাথ জিআই স্ট্রং করতে হবে তোমাদের মেনের জন্য, তো আগে থেকেই স্ট্রং করে রাখা ভালো, কিছু কিছু জিনিস আগে থেকে স্ট্রং করে রাখা ভালো, পলিটি ইকোনমি, মেন্টাল অ্যাবিলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি,
ইকোনমিক্স, এইগুলো, তাই না, পলিটি। নেক্সট দেখো, অ্যান আউটলাইন অফ দ্য সিলেবাস ইজ দ্য গিভেন ইন দ্য অ্যাপেন্ডিক্স। এবার আউটলাইন দেওয়া আছে মেইন এক্সামিনেশনে। তো প্রিলিমিনারি এক্সামিনেশন একটা স্ক্রিনিং টেস্ট অনলি, ঠিক আছে, এটা মেন। এটাতে তুমি যতই নাম্বার পাও কোনো লাভ হবে না, এটা পরে অ্যাড হবে না। অ্যাকচুয়ালি যেটা এক্সাম সেটা হচ্ছে মেন এক্সাম। তো অনলি দোজ ক্যান্ডিডেটস হু উইল বি ডিক্লেয়ার কোয়ালিফাই অ্যাট প্রিলিমিনারি এক্সামিনেশন, তারাই কিন্তু শুধুমাত্র WBCS এর মেইন এক্সামিনেশনতে অ্যাপিয়ার করার সুযোগ পাবে, যার নাম্বারটা আলটিমেটলি, যার নাম্বারের ভিত্তিতেই সিলেকশন হবে, যার নাম্বার এবং পার্সোনালিটি টেস্টের নাম্বার যোগ করে। তো মেইন সিলেবাসের যে পেপারটা সেটা 6টা কম্পালসারি পেপার এবং একটা অপশনাল পেপার নিয়ে কিন্তু তৈরি হয়। ওকে, অপশনাল পেপারটা আবার অপশনাল সাবজেক্টটা আবার দুটো পেপার থাকে। ওকে, এবং অপশনাল সাবজেক্টটা যারা A আর B গ্রুপ সিলেক্ট করে শুধুমাত্র তাদেরকেই দিতে হয়, যারা শুধুমাত্র C and D গ্রুপ সিলেক্ট করে তাদেরকে দিতে হয় না। ওকে, অ্যান্ড দেয়ার উইল বি 2 পেপার্স অফ দ্য অপশনাল সাবজেক্ট অর 200 মার্কস ইচ। তো 400 নম্বরের অপশনাল হয়, 200 করে একটা পেপারে, ঠিক আছে। 3 ঘন্টা করে সময় থাকে প্রত্যেকটা পেপারে মেন পরীক্ষায়। আউট অফ 6 কম্পালসারি পেপার, 4 পেপার, দ্যাট ইজ জেনারেল স্টাডিজ 2, the Constitution of India and Indian economy including role and function of Reserve Bank of India। তো 6টা কম্পালসারি পেপারের মধ্যে দেখো পেপারগুলো দেওয়া আছে। একটা জেনারেল স্টাডিজ 1, জেনারেল স্টাডিজ 2। জেনারেল স্টাডিজ 1 এর মধ্যে তোমাদের চলে আসে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, 2 এর মধ্যে কিন্তু চলে আসে ওই কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্ট সায়েন্স, এগুলো সব চলে আসে। পেপার যেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটাকে পেপার 5 বলা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখন এগুলো বলা আছে একসাথে, পরে কিন্তু তোমরা পেপার ওয়াইজ দেখতে পাবে এখনই নিচে, ঠিক আছে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট দেখো 4 নম্বর, অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং উইল বি অফ MCQ টাইপ। তো এগুলো সবই দেখতে পাচ্ছ। এবার আমরা পেপার ওয়াইজ দেখে নিচ্ছি, এই জিনিসগুলোই পরে পেপার ওয়াইজ লেখা আছে নিচে, দেখো, ওই জন্য ওখানে ভালো করে বলছি না। তো দেখো এবার পেপার ওয়াইজ যেটা বলা আছে আমি বলে দিচ্ছি। প্রথম পেপার, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5 এবং পেপার 6, এই 6টা পেপার কিন্তু সবাইকেই দিতে হয়। যারা AB-তে অপ্ট করছে, যারা CD-তে অপ্ট করছে, ইভেন যারা 4টাতেই অপ্ট করছে, বা ইভেন যারা শুধুমাত্র একটাতে অপ্ট করছে, সবাইকে এই 6টা পেপার তো দিতেই হচ্ছে কম মিনিমাম। তো এই 6টা পেপারের মধ্যে পেপার 1-এ কী কী থাকছে, যারা বেঙ্গলি নিবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এতগুলো অপশান পাচ্ছে। এগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু পেপার 1-এ তারা নিতে পারে। এর মধ্যে থাকছে লেটার রাইটিং, 5টা রাইটিংয়ের টপিক থাকছে 40 নাম্বার করে। লেটার রাইটিং থাকছে, রিপোর্ট রাইটিং থাকছে, ড্রাফটিং অফ রিপোর্ট, প্রেসি রাইটিং থাকছে, যেগুলো আমরা ছোটোবেলা গ্রামার কম্প্রিহেনশন করে আসি, ওখান থেকে আছে দেখতেই পাচ্ছ। প্রেসি রাইটিং, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, এই 5টা টপিক রয়েছে। কম্পোজিশনে কিন্তু যে কোনো এসে টাইপ কিন্তু কিছু লিখতে আসতে পারে, কোনো টপিকের উপর, কিছু ছোট টপিকের উপর বড় করে লিখতে আসতে পারে। পেপার 2-তে সেম জিনিসগুলোই রয়েছে, শুধুমাত্র এটা বাংলায় লিখতে হবে বা হিন্দি উর্দুতে লিখতে হবে, কিন্তু এটা সবাইকেই ইংলিশে লিখতে হবে। ইংলিশ মাস্ট কিন্তু। তো ইংলিশের ডেসক্রিপটিভ রাইটিং স্কিলটা কিন্তু এখন থেকে তোমাদের ডেভেলপ করতে হবে থ্রু রেগুলার নিউজ পেপার রিডিং অর আদার ইংলিশে রিডিং, আর্টিকেলস রিডিং, এগুলো করে করে, যাদের ইংলিশ উইক আছে তাদের। তো ওয়ার্ড লিমিট থাকে, ওয়ার্ড লিমিটের মধ্যেই সব কিছু লিখতে হয়। তো দেখতে পাচ্ছ ইংলিশে লেটার রাইটিং আছে, ড্রাফটিং অফ রিপোর্ট আছে, প্রেসি রাইটিং, এগেইন সব কিছু একই আছে, শুধু ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্স, এটা বাংলা, এটা ইংলিশ, বা এটা বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যে কোনো একটা। আর এটা শুধুমাত্র সবাইকেই এই পেপার 2 ইংলিশেই দিতে হবে। পেপার 3-তে আছে জেনারেল স্টাডিজ 1, যেটাকে আমরা বলছি, এই পেপারটার নাম হচ্ছে জেনারেল স্টাডিজ 1, কিন্তু এর মধ্যে দুটো পার্ট রয়েছে। 100 নম্বরের হিস্ট্রি আসবে, ন্যাশনাল মুভমেন্টের উপর এমফাসিস থাকবে, এবং সেকেন্ড পার্ট জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। পেপার 4 দেখতে পাচ্ছ জেনারেল স্টাডিজ 2, সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। পেপার 4-এ কিন্তু এই এতগুলো সাবজেক্ট কিন্তু মিলিয়ে মিশিয়ে থাকছে। তার মধ্যে সায়েন্সের ওয়েটেজটা সব থেকে বেশি থাকছে, 100+ কিন্তু সায়েন্স থেকে থাকবে, এবং বাকি 100-এর মধ্যে এই এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসবে। তো ওয়েটেজগুলো কিন্তু ভালো করে দেখে নেবে তোমরা, তারপরে কিন্তু সেরকমভাবে প্রিপারেশন করবে। মানে প্রিলিমসে যতটা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব রয়েছে, মেনে কিন্তু ততটা নেই, কারণ 100 নাম্বারের মধ্যে এনভায়রনমেন্টে চলে আসছে, জিকেও চলে আসছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও চলে আসছে। যেখানে এখানে বাকিগুলোতে দেখো হিস্ট্রিতে 100, জিওগ্রাফিতে 100, পলিটিতে 100, ইকোনমিক্সে 100, সেরকম কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু 100 থাকছে না, সায়েন্সেও 100 থাকছে এখানে। পেপার 5-এ দেখো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটাকে আমরা পলিটি বলে থাকি, লক্ষ্মীকান্ত থেকে আমাদের পড়তে হয়, অ্যান্ড ইকোনমি ইনক্লুডিং দ্য রোল অ্যান্ড ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটাতে 100 থাকছে। প্রত্যেকটা পেপার 200 নম্বরের থাকছে এবং 100 করে ভাগ থাকছে, কিন্তু এই পেপারটাতে 100 ভাগ থাকছে না, একটু 100টা হচ্ছে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, আর বাকি 100টা এইগুলো থাকছে, 3টে মিলে।
পেপার 6 দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। তো পেপার 6 যেটা লাস্ট পেপার হয় কম্পালসারি আন্ডারে লাস্ট পেপার, যেটা তারপরে অপশনাল আছে। তো কম্পালসারি আন্ডারে যেটা লাস্ট পেপার সেটা অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। এখানে 100টা ম্যাথ আসে এবং 100টা জিআই আসে, এবং এটাতে যে যত বেশি নাম্বার করতে পারবে তার কিন্তু ওভারঅল মেনের স্কোরটা অনেক বৃদ্ধি পাবে। সো স্টার্ট প্র্যাকটিসিং ফ্রম টুডে। ঠিক আছে, আজকে থেকে স্টার্ট করলে তোমরা যত তাড়াতাড়ি আর্লি স্টার্ট করবে তত বেশি কিন্তু 200-র মধ্যে অ্যাটেম্প্ট করতে পারবে প্রশ্ন ম্যাথের। কারণ ম্যাথ ভালো হলেও সবাইকে দেখা যায় যতই ভালো ইভেন ম্যাথের স্টুডেন্টও 100টা করে আসে অনেক সময় দেখা যায়, কারণ শর্টকাট মেথড শিখতে হয়। এত কম সময়ের মধ্যে 3 ঘন্টার সময়ের মধ্যে 200টা অঙ্ক করতে হয়, এবং অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু খুব লেন্দিও হয়। পাজলগুলোও দিয়ে দেয়, রিজনিংও অনেক সময় হার্ড দিয়ে দেয়। এবার দেখো লিস্ট অফ অপশনাল সাবজেক্ট। অপশনাল সাবজেক্টের লিস্টগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে থেকে যে কোনো অপশনাল সাবজেক্ট তোমরা চুজ করতে পারবে। আর আমি দেখানোর দরকার নেই মনে হয়, এখান থেকে যে কোনো অপশনাল সাবজেক্ট তোমরা চুজ করবে এবং তার সিলেবাসগুলো কিন্তু নিচে তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে। ওকে, একই জিনিস এখানে লেখা আছে। আর আমি কিছু বলছি না, আমার গলাও ব্যথা হয়ে গেছে, তাও একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো এতগুলো অপশনাল আছে, তার মধ্যে অনেকে অ্যানথ্রোপোলজি নেবে, তাহলে তার কোড নাম্বার দেখতে পাচ্ছ এখানে, সিরিয়াল নাম্বার, কোড নাম্বার দেওয়া আছে। কোড নাম্বারটাই লাগবে, যে কোড 1-2 যেটা আছে ওটা ফর্ম ফিল আপের সময় দিতে হবে। যেমন অ্যানথ্রোপোলজি যারা নেবে তার কোড নাম্বার 14 এইভাবে করে দিতে হবে। স্ট্যান্ডার্ড অফ অ্যারিথমেটিক পার্ট অফ কম্পালসারি পেপার। কি স্ট্যান্ডার্ড হবে কম্পালসারি ম্যাথমেটিক্স পেপার? একটা মাধ্যমিক এক্সামিনেশন, সেকেন্ডারি আমাদের যে বোর্ড থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ডারি এডুকেশন, তার লেভেলেরই হয়, কিন্তু সেটা কিন্তু সবসময় ফলো করে না, অনেক সময় একটু হার্ডও দিয়ে দেয় বা অনেক সময় আরও সোজাও দিয়ে দেয়, এটাও হতে পারে। নাম্বার সেই বিভিন্ন, এখানে কিন্তু সিলেবাসটা বলা আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা। ঠিক আছে, সরি, এখানে কিন্তু তোমাদের কি হলো আবার পেনটা, যাই হোক এখানে কিন্তু সিলেবাসটা বলা আছে। জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ, এখানে তোমাদের সিলেবাসটা বলা আছে। লজিক্যাল ডিডাকশন, ফোর্সফুলনেস অফ দ্য আর্গুমেন্টস, মানে জিআই যেটা তোমরা RS আগরওয়ালের বইতে দেখবে বিভিন্ন রকম টপিক দেওয়া থাকে, ওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। কিন্তু তার মানে এটা নয় যে শুধুমাত্র এখানে যেই টপিকগুলো আছে শুধুমাত্র সেখান থেকেই আসবে আর অন্য জায়গা থেকে আসবে না। তোমরা জানো যখন MCQ তৈরি করা হয় বা করা হয় বিভিন্ন জায়গা থেকে দিয়ে দেয়, শুধুমাত্র যে স্ট্রিক্টলি 100% সিলেবাস ফলো করে এরকম না, কিন্তু হ্যাঁ 90%, 80 to 90% সিলেবাসকে ফলো করেই করা হয়। স্ট্যান্ডার্ড অফ আদার কম্পালসারি পেপার উইল বি অফ লেভেল অফ লার্নিং এক্সপেক্টেড ফ্রম আ গ্র্যাজুয়েট অফ এনি ফ্যাকাল্টি অফ আ রেকগনাইজ ইউনিভার্সিটি। তাদেরকে এক্সপেক্ট করা হয় যারা অপশনাল কম্পালসারি পেপার দিবে, যারা প্রিপারেশন নেবে তাদেরকে কিন্তু এক্সপেক্ট করা হয় তারা যেন গ্র্যাজুয়েট লেভেলের প্রিপারেশনটা নুক। যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিতে যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের মতো যেন তোমাদের প্রিপারেশন তো নাও। এনভায়রনমেন্টে জেনারেল স্টাডিজ 2-তে কী থাকবে দেখো, বায়োডাইভার্সিটি, কোস্টাল রেগুলেশন জোন, গ্লোবাল ওয়ার্মিং, ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট, পলিউশন, ওজোন লেয়ার রিলেটেড ইস্যু এগুলো। ইন্ডিয়ান ইকোনমিতে বিশেষ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটা বা ব্যাঙ্কিং সিস্টেমটাকে ফোকাস বেশি করে। তারপরে হচ্ছে সেন্ট্রাল স্টেট রিলেশন, সেন্ট্রাল প্ল্যানিং কমিশন, এগুলো অনেক কিছু আসে ইকোনমিক্সে তোমরা জানো। এবার অ্যান্সার, এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যান্সার ইন অল দ্য পেপার্স কম্পালসারি অ্যান্ড অপশনাল এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপার্স মে বি রিটেন ইদার ইন ইংলিশ অর বেঙ্গলি। ইংলিশ বা বেঙ্গলিতে লেখা যেতে পারে, কিন্তু আনলেস আদারওয়াইজ ডাইরেক্টেড ইন দিস রুলস অফ দ্য কোয়েশ্চেন পেপার, অ্যান্সার ইন দ্য ফলোয়িং অপশনাল পেপার মে অলসো বি রিটেন ইন নেপালি। তাহলে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড বোটানি এই দুটো সাবজেক্টে কিন্তু ইংলিশ আর বাংলা ছাড়াও আরও নেপালিতেও কিন্তু লেখা যাবে এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে অপশনালে রাইটিংটা। তো আমরা সামারি যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটাই লেখা আছে যে ক্যান্ডিডেটস আর রাইট দেয়ার আনসার টু অল কোয়েশ্চেন। একই জিনিস একটা ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, এবং ক্যান্ডিডেটস মে ইউজ দেবনাগরী অর বেঙ্গলি স্ক্রিপ্ট ইন দ্য অ্যান্সার পেপার অন সংস্কৃত। সংস্কৃতের ক্ষেত্রে তারা দেবনাগরী, বেঙ্গলি স্ক্রিপ্ট ইউজ করতে পারে, এগুলোই দেওয়া আছে ইনস্ট্রাকশন, ভালো করে পড়ে নিবে আরেকবার। সামারি অফ দ্য গ্রুপ ওয়াইজ পেপার্স ইন দ্য মেন এক্সামিনেশন। তো দেখো গ্রুপ A and B সার্ভিসেস অ্যান্ড পোস্ট, all 6 compulsory papers and 1 optional subject consisting of 2 papers। তো এখানে কত হয়ে যাচ্ছে তাদের নাম্বার 1200। লেখা পড়ছে না কেন বুঝতে পারছি, ও লেখা পড়ছে। তো যারা A and B সার্ভিস অ্যান্ড পোস্ট অপ্ট করছে তাদের এখানে 6টা কম্পালসারি 200 নাম্বার করে, তাহলে এখানে হচ্ছে 1200 প্লাস হচ্ছে 2টো পেপার থাকছে অপশনালে 200 করে 400, তাহলে টোটাল কিন্তু তাদের মেন এক্সাম হচ্ছে 1600 এবং 200 ইন্টারভিউ 1800। পরে এগুলো দেখবে নাম্বার ক্যালকুলেশন। এবং C and D পোস্টের জন্য শুধুমাত্র যারা অপ্ট করছে তাদের শুধুমাত্র 1200 নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে।
ঠিক আছে। 6 × 200 = 6টা কম্পালসারি পেপার। এই যেই 6টা কম্পালসারি দেখলাম তাদের সি অ্যান্ড ডি গ্রুপকে কিন্তু এই 6টা কম্পালসারি পেপার কিন্তু পরীক্ষা, এই যে 6টা কম্পালসারি গ্রুপের পরীক্ষাগুলো কিন্তু দিতে হচ্ছে সি অ্যান্ড ডি গ্রুপের জন্য। এবং যারা 4টাই করছে তাদের তো অবশ্যই 1600 নাম্বারের দিতে হচ্ছে, অপশনটাও দিতে হচ্ছে। ওকে, আর শুধু ডিতে করলেও 6টা কম্পালসারি পেপার দিতে হচ্ছে। পার্সোনালিটি টেস্ট দেখো, পার্সোনালিটি টেস্টের জন্য আমি বলেছিলাম ব্যাপারটা কি, গ্রুপ এ অ্যান্ড বি সার্ভিসের জন্য 200 নাম্বারের ইন্টারভিউ হয়, গ্রুপ সি এর জন্য 150 নাম্বারের, গ্রুপ ডি এর জন্য 100 নাম্বারের। তার মানে এটা নয় যে গ্রুপ এতে যারা কল পেয়েছে তাদেরকে আবার সি আর ডি এর ইন্টারভিউ দিতে হবে, তাদের মার্কসটা অ্যাডজাস্ট হয়ে যাবে সি অ্যান্ড ডি এর গ্রুপের জন্য। বা যারা সিতে দিয়েছে ইন্টারভিউ তাদের আর ডি গ্রুপের জন্য কিন্তু আলাদা করে ইন্টারভিউ দিতে হবে না। দেখতে পাচ্ছ তোমরা তো এখানে তাই লেখা আছে, কোনো আলাদাভাবে পার্সোনালিটি টেস্ট হবে না প্রত্যেকটা গ্রুপের জন্য, সবার মানে একটা ক্যান্ডিডেটের একটা গ্রুপেই পার্সোনালিটি টেস্ট হবে, এটাই বোঝাতে চেয়েছে। হয় এতে হবে তোমার ইন্টারভিউ, বা বিতে হবে, বা সিতে হবে, বা ডিতেই হবে। বারবার তোমাকে ইন্টারভিউ দিতে হবে না প্রত্যেকটা গ্রুপের জন্য। ডিডাকশন অফ মার্কস, পেনাল্টি যেটার কথা বললাম, আইডেন্টিটি তোমাদের ডিসক্লোজ করা যাবে না। কমিশনের ডিসক্রিপশন আছে কোয়ালিফাইং মার্কস ফিক্স করার, এটাও বলা হয়ে গেছে। এবার মেন পেপার যেটা আছে, পেপারগুলো নাম্বার বিভাগ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। পেপার 1-এ যেটা দেখলাম আমরা, সেখানে গ্রুপ এতে, বিতে, সিতে, ডিতে সবগুলোতেই 200 নাম্বার করে আছে। ঠিক আছে, সবাই 200 নাম্বার করেই পরীক্ষা দিবে। তো আলটিমেটলি যেটা আমি বলেছিলাম সেটাই এখানে নাম্বার ক্যালকুলেশন করা আছে, যে এ গ্রুপে পার্সোনালিটি টেস্ট মিলে 1600 মেন পরীক্ষা প্লাস পার্সোনালিটি টেস্ট 200 মিলে 1800 নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে। এবং বিতেও সেই একই ব্যাপার, 1600 টোটাল, 1600 মেন পরীক্ষা অপশনাল নিয়ে এবং 200 পার্সোনালিটি টেস্ট 1800 নাম্বার। এবং সি এর জন্য কিন্তু কোনো অপশনাল নেই, সেজন্য শুধুমাত্র পার্সোনালিটি টেস্টের নাম্বার যোগ করে এখানে টোটাল হচ্ছে 1200 + 150 1300, 1200 + 150 1300। এবং ডি এর ক্ষেত্রে 100 নাম্বারে যেহেতু ইন্টারভিউ, তাই 1200 কম্পালসারি প্লাস 100 পার্সোনালিটি টেস্ট 1300তে ফাইনাল সিলেকশনের নাম্বারের হিসাবে কাট অফ হচ্ছে। এবার প্রিলিমিনারি এক্সামের সিলেবাসটা কিন্তু সবার লাস্টে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ, কোয়েশ্চেন অন ইংলিশ কম্পোজিশন উইল কভার সিনোনিম, অ্যানোনিম, ইডিয়মস, ফ্রেজেস, ভোকাবুলারি টেস্ট, ফ্রেজাল ভার্ব, the same words bearing more than one meaning, use of appropriate and qualifying words, etc. ইংলিশের দিয়ে দেওয়া হয়েছে। ওকে, question of general science will cover general appreciation and understanding of science, including matters of everyday observation and experience as may be expected of a well-educated person who has not made a special study on any scientific discipline। মানে কোনো দরকার নেই খুব স্পেশাল সায়েন্স পড়ার, আমাদের এভরিডে সায়েন্সটাকেই ভালো করে বুঝতে হবে। হিস্ট্রিতে এমফাসিস হবে ব্রড জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট ইন দ্য সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অ্যাসপেক্ট। বিশেষ করে ফোকাস কোথায় থাকবে বলেছিলাম, ন্যাশনাল মুভমেন্টে। কোয়েশ্চেন ইন জিওগ্রাফি of India will relate to physical, social and economic geography of the country, including the main feature of Indian agriculture, natural resources with special reference to West Bengal geography. Question of Indian polity and economy will test the knowledge of country's political system, panchayati raj, community development and planning. ওভারঅল অনেক কিছুই পড়তে হবে, এখানে তো শর্টে দেওয়া আছে, মানে এইটুকুই পড়তে হবে এরকম না যে পুরো প্রিলিমসের সিলেবাস এইটুকুতেই শেষ, এরকম না, পুরোটাই পড়তে হবে। এগুলোতে বেশি এমফাসিস করবে, এগুলো বলে দিয়েছে। Questions on the Indian national movement will relate to the nature and character of 19th century resurgence, growth of nationalism, আমাদের যে কংগ্রেসের স্টার্ট হলো, ন্যাশনালিজম গ্রোথ হলো, সেখানে অ্যাটেনমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি উইল রিলেট টু লজিক্যাল পারসেপশন, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ন্যাচুরাল কনক্লুশন। তো এই যে প্রিলিমসের সিলেবাসটা সবার লাস্টে দেওয়া হয়েছে, দেখে নিলে তোমরা। এবার তোমরা মেইন এক্সামিনেশনে যে অপশনাল নিবে, যেরকম এখানে বেঙ্গলি থেকে স্টার্ট করেছে, কি কি সিলেবাস আছে, যার যেটা অপশনাল সেই সিলেবাসটা তোমরা নোটিফিকেশান ডাউনলোড করেই নিয়ে হবে, তোমরা কিন্তু দেখে নেবে। বা নোটিফিকেশানে যদি তোমরা লিঙ্ক চাও কিন্তু সেটাও আমি দিয়ে দেবো গ্রুপের মধ্যে, তোমরা গ্রুপটি জয়েন করে নিও। ওকে, তো এছাড়াও কোনো ডাউট থাকলে, একটু স্পিডেই বললাম যে বিশাল বড় নোটিফিকেশান, দেখতেই পাচ্ছ এমনিতেই মানে একবারে বলাটা খুব অসুবিধাই, তবু আমি একবারই শেষ করলাম, কারণ আমি আবার পরে টাইম পাবো না, আমি জানি। ওই বারবার বলে তো লাভ নেই, তাহলে বানানোই হতো না। তো এইভাবে আমি করে দিলাম। এবার তোমরা যদি কিছু না বুঝতে পারো অবশ্যই তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো কমেন্ট সেকশানে বা গ্রুপের মধ্যে, যেখানে ইচ্ছা, যেখানে তোমাদের সুবিধা হয়।
ওকে, তো তোমরা ভালো করে পড়াশোনা শুরু করে দাও, মার্চ মাসটাকে টার্গেট নিয়ে চলো এবং মেনকে ফোকাস করে স্টাডি করো। ইউপিএসসি স্ট্যান্ডার্ডটা ফলো করবে, আন্ডারস্ট্যান্ডিংয়ে বেশি ফোকাস করবে, কনসেপ্ট বিল্ডিংয়ে বেশি ফোকাস করবে, কারণ মুখস্থ তো সবাই করছে, তাহলে সবার মতোই হয়ে যাবে। তো নিজেকে যদি এক্সেল করতে হয় তাহলে বেসিক মানে যেটা আমাদের পিলারটা মজবুত করতে হয়। পিলার যদি মজবুত থাকে তাহলে ওপরে অনেক কিছু লোড নেওয়া যাবে, আর যদি পিলারটাই মজবুত না হয় তাহলে লোড নেওয়া যাবে না। ওকে, অল দি বেস্ট, চলো আজকে শেষ করছি।